আমার দৃষ্টিতে এখানে শুধু 1 লক্ষ মানুষ ইফতার করেছে তা না, সমস্ত পৃথিবীর কোটি কোটি চোখ এই ইফতারের প্রতি আকৃষ্ট হয়েছে এবং যারা অল্প বিস্তর জানতেন তারাও এই বিষয় নিয়ে নতুন করে আবার ভাবার একটা সুযোগ পেয়েছেন। এটা একটা দিক এবং এই বিশাল আয়োজনটা করে বাংলাদেশও একটা ক্রাইসিস ম্যানেজমেন্টে যে কতখানি এগিয়ে গেছে। 1 লক্ষ মানুষের ইফতার অ্যারেঞ্জমেন্ট করাটা কিন্তু খুব চট্টিখানে কথা না এবং সেটাখানে দ্যাট হ্যাজ টু বি হেলদি ফুড। এই খাবার অনেক আগে তৈরি করে খাবার খাইয়ে দেওয়া এবং এরপরে যদি আর কোনো আফটার ইফেক্ট হতো, আপনি জানেন সেখানে তারা খুব ঘনবসতিপূর্ণ একটা বস্তি এলাকার মতো থাকে, প্রায় 1 যুগের বেশি হয়ে গেল। এরকম আয়োজন কখনো তাদের জন্য আসলে ওভাবে কোনো সরকার বা কেউ আগে করেনি, যার জন্য এটার একটা মানবিক দিক, একটা রাজনৈতিক দিক আছে। আর আরেকটা জিনিস আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে, যে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেটা হলো ডক্টর ইউনূস স্থানীয় ভাষায় কথা বলেছেন। তার যেই বক্তব্যটা ছিল সেটা হলো চট্টগ্রামের ভাষায়। উনি ক্লিয়ার, আমার মনে হয় এতটুকু বুঝাতে পেরেছেন যে আমি তোমাদেরই মানুষ, তোমরা আমাদেরই ভাই, আমরা তোমাদের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি। সুতরাং আপনি এখন আসি আপনার সেই প্রসঙ্গে যে তারা কতখানি সম্ভব। তাদের প্রত্যাবর্তনটা অনেক গুলো ফ্যাক্টরের উপরে নির্ভরশীল। তার একটা হলো যে তাদের অপব্যবহার কেউ করেছে কিনা, করছে কিনা বা করবে কিনা। কারণ ওইখানে আপনি আমার সহ আলোচক যেই কথাটা বললেন যে তাদের এখানে ক্রমাগত থাকলে অনেকগুলো সমস্যা বাড়তে থাকবে। তার একটা অন্যতম সমস্যা হলো যে তাদের শিক্ষা ব্যবস্থা। আমি আগেও এই অনুষ্ঠানে বলেছি যে তারা বাংলাদেশের সিলেবাসও পড়ে না, মায়ানমারের সিলেবাসও পড়ে না। যে শিশুটা জন্মগ্রহণ করেছে এই ক্যাম্পের মধ্যে, তার বয়স এখন 12 থেকে 15, যে 5 বছরে এসেছিল সে থেকে 20 থেকে 25 বছরের যুবক। এই শিক্ষা ছাড়া যেই একটা সম্প্রদায় এরকমভাবে বড় হয়ে উঠলো, তাদের হয়তো কিছু ধর্মীয় শিক্ষা, কিছু অনানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে, কিন্তু তাদেরকে কর্মক্ষম করার জন্য যুক্তি দিয়ে চলার মতো যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা তারা তো সেটা পায়নি। এই অবস্থার মধ্যে তাদের দিগ্ভ্রান্ত হওয়ার এবং তাদের বিপদে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আমরা এটাও জানি যে তাদের মধ্য থেকে একটা পক্ষ কিন্তু অলরেডি আরাকান আর্মির সাথে যোগ দিয়েছে, আবার তাদের থেকে একটা অংশ মায়ানমার জান্তা সরকার যে টোপ ফেলেছিল যে তোমরা এসে জয়েন করো মায়ানমার আর্মিতে এবং আরাকানদের বিরুদ্ধে অস্ত্র ধরো, তোমাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং ফিরিয়ে নেওয়া হবে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে একবার একটা সাক্ষাৎকারে বলেও ছিল, একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে, যে তারা বিষয়টা একেবারে প্রায়োরিটি দিয়ে দেখবে। কিন্তু তারপরেও একটা 12 লক্ষ থেকে 16 লক্ষ মানুষের একটা লোড সাডেনলি নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু এত সোজা না। এটা আরাকান গভর্নমেন্ট, আর্মি হোক অথবা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, একটা বিশাল বড় একটা ফ্যাক্টর। এবং তাদেরকে শুধু তো নিয়ে গেলেই হবে না, তাদেরকে অন্য বস্ত্র, বাসস্থান সব কিছুরই বন্দোবস্ত করতে হবে। এবং এটা যদি তারা ফেরত নিয়ে যায় তাহলে অনানুষ্ঠানিকভাবে কিন্তু স্বীকার করে নেওয়া হবে যে তারা সেখানে মানবতা বিরোধী অপরাধ করেছে। স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন আসবে এই অপরাধ কে করেছে এবং তাদের বিচারের আওতায় আনার বিষয়টিও তখন আন্তর্জাতিকভাবে আরেকটা দাবি উঠবে। এই সব কিছু মিলিয়ে গতকালকের যেই ভিজিটটা হয়েছে সেটা একদিক থেকে জাতিসংঘ মহাসচিব, মানে বিশ্বের বুকে তো ওনার চেয়ে বেশি আন্তর্জাতিকভাবে অ্যাপিল করার মতো প্রাতিষ্ঠানিক ক্ষমতা কারো নাই। তিনি সেই ক্ষমতা বলে সবার কাছে সেটা আবেদন জানিয়েছেন। 1, 2 নম্বর হচ্ছে যেটা যে মার্কিন প্রশাসনের যে নতুন দৃষ্টিভঙ্গি, এতে তো তারা অনেকগুলো ব্যয় সংকোচন নীতির আওতায় অনেক প্রজেক্টে তাদের ফান্ডিং বন্ধ করে দিয়েছে। কিন্তু এই একটা ক্ষেত্র যেখানে তাদের ফান্ডটা এখনো বন্ধ হয়নি, তারা আছে। কিন্তু বর্তমান মার্কিন প্রশাসকদের টোটালি আনপ্রেডিক্টেবল, বলা যায় না কখন কি সিদ্ধান্ত নিয়ে বলেছে এপ্রিলে ফান্ড অর্ধেক করে ফেলবে, এবং সেটা নীলও হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু হবে না। কারণ হচ্ছে যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন করেছেন তার স্লোগানই ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকার ইন্টারেস্ট সবার আগে দেখতে হবে। এখানে রোহিঙ্গাদের খাওয়ানো পড়ানোর বিনিময়ে আমেরিকা খুঁজবে তার কি স্বার্থ, সে কি পাবে। এখানে আবার একটু আগে যারা করেছে তাদেরকে একেবারেই ভুল বললেও তো করা হবে, অবমূল্যায়ন করা হবে। কারণ যারা রোহিঙ্গাদের এখানে আশ্রয় দিয়েছে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু অনেক কিছু ছিল। তার একটা হলো যে প্রথমত যে চীন এখানে একটা বড় স্টেক হোল্ডার, তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে এই আরাকান রাখাইন অঞ্চলে।